প্রিয় ছাত্রছাত্রীরা, ফিজিক্সের পাঠশালা ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আমি অরুণ কুমার কর্মকার, তোমাদের ফিজিক্স শিক্ষক। আজ আমি চলে এসেছি ক্লাস 11-এর একটা খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার নিয়ে। সেটা হচ্ছে দৃঢ় বস্তুর ঘূর্ণন বা রিজিড বডি রোটেশন। তো প্রথমেই এই চ্যাপ্টার বুঝতে গেলে প্রথমেই আমাদের বুঝতে হবে যে এই যে দৃঢ় বস্তু, এর অর্থটা কী। দৃঢ় বস্তু যাকে আমরা বলি, ইংরেজিতে বলি রিজিড বডি, এর অর্থটা কী সেটা আগে বোঝা দরকার। দৃঢ় বস্তু বা রিজিড বডি আমরা সেই বস্তুকে বলবো যে বস্তুর ওপর বাইরে থেকে বল প্রয়োগের ফলে সেই বস্তুর আকার বা আয়তনের পরিবর্তন খুব একটা হবে না, আমরা তাকে দৃঢ় বস্তু বলবো। যদি একেবারেই পরিবর্তন না হয় তাহলে তাকে বলা হবে আদর্শ দৃঢ় বস্তু বা পারফেক্টলি রিজিড বডি। কিন্তু বাস্তবে পারফেক্টলি রিজিড বডি বলে কিছু হয় না, ঠিক আছে? তাহলে আমরা মোটামুটিভাবে দৃঢ় বস্তু বলতে এই চ্যাপ্টারে ধরে নেব মোটামুটিভাবে কঠিন বস্তু। যেমন আমার হাতে দেখছো এই পেনটা আছে, এটাকে আমি একটা দৃঢ় বস্তু বলবো। এই যে বোর্ডটা এখানে লাগানো আছে, এই বোর্ডটা একটা দৃঢ় বস্তু। ওইদিকে ফ্যানটা ঘুরছে, ওই ফ্যানটা একটা দৃঢ় বস্তু, ঠিক আছে? তো যে কোনো রকমের কঠিন বস্তুকেই মোটামুটিভাবে, একেবারে পারফেক্ট সেন্সে নয়, মোটামুটিভাবে আমরা দৃঢ় বস্তু বলে উল্লেখ করব। তো সেই দৃঢ় বস্তুর ঘূর্ণন নিয়ে আমরা এই চ্যাপ্টারে আলোচনা করব, ঠিক আছে? তো দেখা যাক, একটা দৃঢ় বস্তু ধরো ঘুরছে। এখন তোমরা জানো যে কোনো বস্তু ঘুরলেই তার কিন্তু একটা অ্যাক্সিস অফ রোটেশন থাকবে। ধরা যাক এইখানে একটা দৃঢ় বস্তু আছে, এই দৃঢ় বস্তুটা এই অক্ষের চারপাশে এইভাবে ঘুরছে। মানে ব্যাপারটা কীরকম, ধরো এই হলো অক্ষ, আর এই অক্ষের চারপাশে ধরো এই বস্তুটা, এই অক্ষের চারপাশে এই বস্তুটা এইভাবে ঘুরছে, ঠিক আছে? তাহলে এক্ষেত্রে দেখো এই বস্তুটার যে ঘূর্ণন অক্ষ, সেই ঘূর্ণন অক্ষ কিন্তু বস্তুর মধ্যে দিয়ে যায়নি। এই হচ্ছে বস্তু, বস্তুর মধ্যে দিয়ে যায়নি। এবার সবসময় যে দৃঢ় বস্তু এইভাবে ঘুরবে তা তো নয়। ধরা যাক এই দৃঢ় বস্তুটা এইভাবে ঘুরছে, যখন এইভাবে ঘুরবে তখন কিন্তু এর অ্যাক্সিস অফ রোটেশন দেখো এর মধ্যে দিয়ে চলে যাবে। আবার এই দৃঢ় বস্তুটা এইভাবেও ঘুরতে পারে, এভাবে যদি ঘোরে তখন তার অ্যাক্সিস অফ রোটেশন এই ভিতর দিয়ে চলে যাবে। আবার দৃঢ় বস্তুটা এইভাবেও ঘুরতে পারে, এইভাবে যখন ঘুরবে তখন তার অ্যাক্সিস অফ রোটেশন এই মাঝখান দিয়ে চলে যাবে, ঠিক আছে? তো এইরকম একটা দৃঢ় বস্তু কিন্তু বিভিন্ন রকমভাবে ঘুরতে পারে। এইবার একটা দৃঢ় বস্তু যখন ঘুরবে তখন সেই বস্তুটার মধ্যে যে সমস্ত বস্তু কণাগুলো আছে তাদের কি ঘটবে তোমরা একটুখানি ভাবার চেষ্টা করো। ধরো আমি যে কোনো একটা কণাকে ধরলাম, ধরা যাক এই কণাটাকে আমি কনসিডার করছি। ধরা যাক এই কণাটার ভর হলো m, এটা অ্যাক্সিস অফ রোটেশন থেকে r ডিস্টেন্স দূরে। এখন এই দৃঢ় বস্তুটা যদি ঘুরতে থাকে আর তুমি যদি শুধুমাত্র ওই কণাটাকে খেয়াল করো তাহলে দেখবে ওই কণা কিন্তু একটা r ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘুরছে, ঠিক আছে? তাহলে এই কথাটা তো সবার ক্ষেত্রেই প্রযোজ্য। এই কণাটার ক্ষেত্রে যদি প্রযোজ্য হয় তাহলে এইখানে থাকা আর একটা কণার ক্ষেত্রেও প্রযোজ্য হবে, বা এইখানে থাকা আর একটা কণার ক্ষেত্রেও প্রযোজ্য হবে, বা এইখানে থাকা আর একটা কণার ক্ষেত্রেও প্রযোজ্য হবে। তাহলে আমরা বলতে পারি যে একটা দৃঢ় বস্তু যখন ঘোরে সেই দৃঢ় বস্তুর মধ্যে থাকা প্রত্যেকটা কণা বৃত্তাকার কক্ষপথে ঘোরে, এবং সেই তাদের যে বৃত্তপথ, বৃত্তাকার গতিপথ, সেই বৃত্তাকার গতিপথের ব্যাসার্ধ কিন্তু সবার সমান নয়। এক একটা কণার দেখো, এক একটা কণার বৃত্তগতির ব্যাসার্ধ হচ্ছে এক এক রকম, ঠিক আছে? তো ধরো একটা দৃঢ় বস্তু ঘুরছে। এখন আমরা যদি সেই দৃঢ় বস্তুটার মধ্যে থাকা বিভিন্ন কণাগুলোর দু রকমের গতি লক্ষ্য করি। তোমরা জানো যে কোনো বস্তু যখন চলমান হয় তখন আমরা দু ধরনের গতি তার আলোচনার মধ্যে আনতে পারি। একটা হচ্ছে চলন গতি আর একটা হচ্ছে ঘূর্ণন গতি বা অ্যাঙ্গুলার মোশন। তো সেই দু ধরনের গতির কি পার্থক্য লক্ষ্য করা যায় সেটা একটু আমরা দেখি। ধরা যাক যে আমার এইরকম একটা দণ্ড, ধরো এই পেনটার মতোই একটা দণ্ড এইভাবে ঘুরছে, ঠিক আছে? তার মানে অ্যাক্সিস অফ রোটেশন চলে গেছে এখান দিয়ে, এই অ্যাক্সিস অফ রোটেশনের চারপাশে ঘুরছে। ধরা যাক এই দণ্ডটা কিছুক্ষণ পর, তোমরা এরকমভাবে ঘুরছে জিনিসটা, কিছুক্ষণ পর মনে করো দণ্ডটা চলে গেল এইখানে। তাহলে এখানে ছিল, এখান থেকে কিছুক্ষণ পর দণ্ডটা চলে গেছে এখানে। এবার তুমি যদি এই দণ্ডের মধ্যে থাকা দুটো কণার কথা বিবেচনা করো, ধরো এখানে একটা কণা আর এখানে একটা কণা, তাহলে এইখানে যে কণাটা ছিল সে কিন্তু এখন চলে গেছে দেখো এইখানে।
আর এইখানে যে কণাটা ছিল সে কিন্তু চলে গেছে দেখো এইখানে। তুমি খেয়াল করো দুটো কণারই অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট কিন্তু সমান হয়েছে। আমরা যদি এই কোণটাকে থিটা বলি তাহলে এই কণার ক্ষেত্রেও এই কোণটা থিটা, আবার এই কণার ক্ষেত্রেও এই কোণটা থিটা, আবার একদম শেষ প্রান্তে যে কণাটা আছে তার ক্ষেত্রেও কিন্তু এই কোণটা হলো থিটা। তাহলে প্রত্যেকটা কণার অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট কিন্তু সমান। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি প্রত্যেকটা কণার থিটা সমান হয়েছে। এখন যদি থিটা সমান হয় তাহলে অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা সেটাও তো সমান হবে, কারণ এই পুরো দণ্ডটা তো এখান থেকে এখানে গিয়েছে একটা নির্দিষ্ট টাইমে। তোমরা জানো যে থিটাকে যদি আমরা টি দিয়ে ভাগ করি তাহলেই তো কৌণিক বেগ পাওয়া যায়। তাহলে প্রত্যেকটা কণার আমরা বলতে পারি কৌণিক বেগও সমান। আবার যদি ঘোরার সময় এর কোনো ত্বরণ থাকে, অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন থাকে, তাহলে সেই অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশনও তো প্রত্যেকের সমান হবে। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি যে একটা রিজিড বডি যখন ঘুরবে তখন সেই রিজিড বডির মধ্যে থাকা প্রত্যেকটা কণার এই অ্যাঙ্গুলার ভেক্টরগুলো, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, অ্যাঙ্গুলার ভেলোসিটি, অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন, এই জিনিসগুলো প্রত্যেকটা কণার কিন্তু সমান হবে। কিন্তু এবার দেখো, আমি যদি অ্যাঙ্গুলার ভেক্টরগুলো না দেখে আমি যদি লিনিয়ার ভেক্টরগুলো দেখি, দেখো তো লিনিয়ার ভেক্টরগুলো কি সমান হচ্ছে? একটুখানি ভাবা যাক। লিনিয়ার ভেক্টর মানে লিনিয়ার ডিসপ্লেসমেন্ট, ধরো এস, সেটা কি সব কণার ক্ষেত্রে সমান? তোমরা জানো যে এস সমান হয় আর থিটা। দেখো তো এটা কি সবার ক্ষেত্রে সমান হবে? এই কণাটার দেখো বৃত্তপথের ব্যাসার্ধ হচ্ছে এইটুকু, কিন্তু এই কণাটার বৃত্তপথের ব্যাসার্ধ তো আরও বেশি। তাহলে আর থিটা সবার সমান, এই কণারও যা থিটা হয়েছে এই কণারও সেই থিটা হয়েছে, কিন্তু আর তো আলাদা আলাদা। তাহলে আর যার বেশি হবে তার এস বেশি হবে। এবং চোখের সামনে তোমরা দেখতেই পাচ্ছ এইখানে যে কণাটা আছে তার লিনিয়ার ডিসপ্লেসমেন্ট হয়েছে এইটুকু, কিন্তু এইখানে যে কণা আছে তার দেখো লিনিয়ার ডিসপ্লেসমেন্ট কিন্তু অনেকটা বেশি। আবার শেষ প্রান্তে যে কণা আছে তার লিনিয়ার ডিসপ্লেসমেন্ট কিন্তু আরও বেশি হয়েছে। তাহলে এই লিনিয়ার ডিসপ্লেসমেন্ট এস এটা কিন্তু সবার সমান হবে না। অক্ষ থেকে যত দূরের কণা হবে তত কিন্তু লিনিয়ার ডিসপ্লেসমেন্ট বেশি হবে। একইভাবে আমি যদি লিনিয়ার ভেলোসিটির কথাও ভাবি, তোমরা জানো লিনিয়ার ভেলোসিটি হচ্ছে আর ইন্টু ওমেগা। দেখো ওমেগা সবার সমান, প্রত্যেকটা কণার এই কণা প্রত্যেকটা কণার ওমেগা সমান, কিন্তু বলো আর কি সমান? আরগুলো আলাদা আলাদা। তাহলে আর যদি আলাদা আলাদা হয়ে যায় তাহলে ভিও তো সবার আলাদা আলাদা হবে। একই কথা আমি বলবো লিনিয়ার অ্যাক্সিলারেশন, রৈখিক ত্বরণ, সেটার ফর্মুলা কি? সেটার ফর্মুলা হচ্ছে আর ইন্টু আলফা। দেখো আলফা সকলের সমান, কৌণিক ত্বরণ প্রত্যেকটা কণার সমান হয়েছে, কিন্তু আবারও সে একই কথা বলবো, ব্যাসার্ধ, এই কণার যা ব্যাসার্ধ বৃত্তগতির, এই কণার বৃত্তগতির ব্যাসার্ধ তার থেকে বেশি, এই কণার বৃত্তগতির ব্যাসার্ধ তার থেকেও বেশি। তাহলে আর যদি চেঞ্জ হয়, আর যদি আলাদা আলাদা হয়ে যায়, তাহলে এও তো সবার আলাদা আলাদা হবে। তাহলে আমরা যদি পুরো ব্যাপারটাকে সামারাইজ করি তাহলে আমরা কি পেলাম একটুখানি ভাবো তো। আমরা এটা বলতে পারি কি না যে একটা দৃঢ় বস্তু যখন ঘোরে তখন সেই দৃঢ় বস্তুর মধ্যে থাকা প্রত্যেকটা কণা বৃত্তীয় গতিতে ঘোরে, আর সেই প্রত্যেকটা কণার অ্যাঙ্গুলার যে ভেক্টরগুলো, অ্যাঙ্গুলার ভেক্টর মানে তার অ্যাঙ্গুলার ভেলোসিটি, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন, এগুলো প্রত্যেকটা কণার সমান হয়। কিন্তু আমি যদি লিনিয়ার ভেক্টরগুলোকে দেখি, লিনিয়ার ডিসপ্লেসমেন্ট, লিনিয়ার ভেলোসিটি, লিনিয়ার অ্যাক্সিলারেশন, এইগুলো কিন্তু এক একটা কণার এক এক রকম হয়, কারণ কণাগুলোর বৃত্তগতির ব্যাসার্ধ সব আলাদা আলাদা। ঠিক আছে, তাহলে আমরা পেলাম কি যে আসলে কোনো দৃঢ় বস্তুর ঘূর্ণন হলো অসংখ্য বৃত্তীয় গতির সমষ্টি। এই কথাটা আমরা বলতে পারি যে যে কোনো দৃঢ় বস্তুর ঘূর্ণন হলো আসলে অসংখ্য বৃত্তীয় গতির সমষ্টি। তো এই দৃঢ় বস্তুর ঘূর্ণন সম্পর্কে খুব ক্লিয়ার আইডিয়া তৈরি করতে গেলে আমাদের কিন্তু একটা রাশি খুব প্রয়োজন পড়বে। আমরা সেই রাশিটাকে এবার ডিফাইন করব। সেই রাশিটাকে বলা হয় জড়তা ভ্রামক। রাশিটার নাম হচ্ছে জড়তা ভ্রামক, ইংরেজিতে বলা হয় মোমেন্ট অফ ইনার্শিয়া। জড়তা ভ্রামক বা মোমেন্ট অফ ইনার্শিয়া জিনিসটা কি? ধরো এক্স ওয়াই অক্ষের চারপাশে এখানে একটা বস্তু ঘুরছে, কথার কথা এই ডিরেকশানে ঘুরছে। এখন এই বস্তুটার মধ্যে থাকা
বিভিন্ন কণাগুলোর কথা যদি তুমি ভাবো, দেখো এইখানে যে কণাটা আছে ধরো তার ভর হলো m1, এইখানে যে কণাটা আছে তার ভর m2, এইখানে যে কণা আছে তার ভর m3, এদের অক্ষ থেকে ডিস্টেন্সগুলোও তো আলাদা আলাদা, r1 r2 r3 এরকম সব আলাদা আলাদা ডিস্টেন্স। খেয়াল করো প্রত্যেকটা কণা বৃত্তাকার পথে ঘুরছে, কিন্তু এদের বৃত্তপথের কেন্দ্র আলাদা আলাদা জায়গাতে আছে। প্রত্যেকটা কণার বৃত্তপথের কেন্দ্র আলাদা আলাদা জায়গাতে আছে, কিন্তু খেয়াল করে দেখো প্রত্যেকটা কেন্দ্র কিন্তু অ্যাক্সিস অফ রোটেশনের উপর অবস্থান করছে। ঠিক আছে, তো এইরকমভাবে দৃঢ় বস্তুটা ঘুরছে। তাহলে আমি এর এই যে জড়তা ভ্রামক বা মোমেন্ট অফ ইনার্শিয়া, এইটাকে আমরা ক্যাপিটাল আই দিয়ে ডিনোট করব। এই ক্যাপিটাল আইকে কিভাবে ডিফাইন করা হচ্ছে দেখো, ক্যাপিটাল আই হচ্ছে m1 r1 স্কোয়ার প্লাস m2 r2 স্কোয়ার প্লাস ডট ডট ডট। তার মানে কি, প্রত্যেকটা কণার ভর তার সঙ্গে গুণ করো অক্ষ থেকে তার দূরত্বের স্কোয়ার। এইভাবে যদি প্রত্যেকটা কণার ক্ষেত্রে বের করো এবং সেইটাকে যদি সামারাইজ করো, তাহলে তুমি এই অ্যাক্সিসের রেসপেক্টে এর জড়তা ভ্রামক বা মোমেন্ট অফ ইনার্শিয়াটা পেয়ে যাবে। আমরা যদি এইটাকে একটু সংক্ষেপে লিখি, তাহলে সামেশন mr স্কোয়ার এইটা আমরা লিখতে পারি জড়তা ভ্রামকের সংজ্ঞা হিসাবে। ঠিক আছে, তো আমি যদি আয়ের একক দেখি, দেখো তো আয়ের একক কী হবে, আয়ের একক কী হবে, এম এর একক হচ্ছে কেজি, আর আর এর একক হচ্ছে মিটার, কিন্তু এখানে স্কোয়ার আছে, তাহলে একক হয়ে গেল কেজি ইন্টু মিটার স্কোয়ার। আমি যদি আয়ের মাত্রা দেখি, মাত্রা বা ডাইমেনশান দেখি, সেটা কত হবে, এম মানে মাসের ডাইমেনশান হচ্ছে এম, আর হচ্ছে ডিস্টেন্সের ডাইমেনশান হচ্ছে এল, তাহলে এল স্কোয়ার। তাহলে আমরা পেয়ে গেলাম কি, জড়তা ভ্রামকের ডাইমেনশান পেয়ে গেলাম এম ইন্টু এল স্কোয়ার। ঠিক আছে, তো এইভাবে আমরা কিন্তু জড়তা ভ্রামক বের করতে পারি। একটা জিনিস একটুখানি তোমাদের বলে রাখি, এরপরে আমি যখন অঙ্ক দেখাবো তখন তোমরা প্রমাণও পেয়ে যাবে। সেটা হচ্ছে, খেয়াল করো এই জড়তা ভ্রামক কিন্তু কোনো একটা বস্তুর ক্ষেত্রে নির্দিষ্ট জিনিস নয়। কেন নির্দিষ্ট জিনিস নয়, দেখো এই জড়তা ভ্রামক শুধুমাত্র এর মাসের উপরে তো ডিপেন্ড করছে না, এর অ্যাক্সিস অফ রোটেশন থেকে এই কণাগুলোর দূরত্বের উপরও নির্ভর করছে। তাহলে তুমি যদি অ্যাক্সিস অফ রোটেশনকে চেঞ্জ করে দাও, তাহলে তো জড়তা ভ্রামক বদলে যাবে। দেখো এখানে অ্যাক্সিস অফ রোটেশন এখান দিয়ে গেছে, যদি অ্যাক্সিস অফ রোটেশনটা এইখান দিয়ে যায়, তাহলে দেখো এই ডিস্টেন্সগুলো সব বেশি হয়ে যাবে, তাহলে কিন্তু জড়তা ভ্রামকের মান আগের থেকে বেশি হয়ে যাবে। আবার যদি অ্যাক্সিস অফ রোটেশনটা এর ভিতর দিয়ে চলে যায়, এর ভিতর দিয়েও যেতে পারে অ্যাক্সিস অফ রোটেশন, সেক্ষেত্রে কিন্তু দেখো জড়তা ভ্রামকের মান অনেক কম হয়ে যাবে। তাহলে একটা বস্তুর জড়তা ভ্রামক এটা কিন্তু কোনো কনস্ট্যান্ট কোয়ান্টিটি নয়। কোনো একটা নির্দিষ্ট রোটেশনের জন্য এটা কনস্ট্যান্ট, কিন্তু রোটেশনের চেহারা যদি বদলে দাও, তাহলে কিন্তু তোমার জড়তা ভ্রামকটাও বদলে যাবে। যেমন আমি তোমাদের বলছি, ধরো এই পেনটা আমার এই শেষ প্রান্তে এই আঙুলটাকে কেন্দ্র করে যদি এইভাবে যদি ঘোরে, তাহলে যা জড়তা ভ্রামক হবে, এই পেনটা যদি এইভাবে ঘুরতে শুরু করে দেয়, এইভাবে ঘুরতে শুরু করলে কিন্তু জড়তা ভ্রামক তার থেকে আলাদা হয়ে যাবে। ঠিক আছে, আমি এক্ষুনি তোমাদের একদম চাক্ষুষ প্রমাণ দেখাচ্ছি, তোমরা বুঝতে পারবে যে জড়তা ভ্রামক সত্যি একই বস্তুর জড়তা ভ্রামক এক একটা অক্ষের জন্য এক এক রকম হতে পারে। এক্ষুনি আমি তোমাদের তার প্রমাণ দিচ্ছি। ধরো আমি একটা এইরকম সিস্টেম নিলাম, এদিকে একটা ধরো 2 কেজি ভরের বস্তু আছে, আর এই দিকে ধরো একটা 2 কেজি ভরের বস্তু আছে। আমি বললাম যে এদের মধ্যেকার ডিস্টেন্স, হ্যাঁ ধরো এটা এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু, এই এবি ডিস্টেন্সটা ধরলাম ধরো 10 সেন্টিমিটার। এবার আমি বললাম যে আমার অ্যাক্সিস অফ রোটেশনটা ধরো মাঝখান দিয়ে গেছে, অ্যাক্সিস অফ রোটেশন মাঝখান দিয়ে গেছে, তাহলে আমি ধরো নাম দিলাম অ্যাক্সিস অফ রোটেশনের x1 y1। যদি এই অ্যাক্সিসের রেসপেক্টে যদি আমি এর জড়তা ভ্রামকটা বের করতে চাই, তো দেখো তো কত হবে। তোমরা দেখেছো জড়তা ভ্রামকের যা ফর্মুলা, I সমান কি m1 r1 স্কোয়ার প্লাস m2 r2 স্কোয়ার প্লাস ডট ডট ডট। তো এখানে কটা বস্তু আছে, এইদিকে একটা 2 কেজি ভরের বস্তু, এইদিকে একটা 2 কেজি ভরের বস্তু। আচ্ছা, আমরা ধরে নিচ্ছি এই দণ্ডটার কোনো মাস নেই, হ্যাঁ এটা জাস্ট একটা এমনই হালকা দণ্ড যে এর মাস কনসিডার করার দরকার নেই। তাহলে কত হবে, m1 মানে হলো 2 কেজি ইন্টু r1, আর r1 কত হবে, অ্যাক্সিস থেকে এর ডিস্টেন্স কত,
টোটাল ডিস্টেন্স যদি 10 হয়, আচ্ছা টোটালটাকে হিসাবে সুবিধার জন্য আমি 20 সেন্টিমিটার ধরলাম, তাহলে এই ডিস্টেন্সটা কত হয়ে যাবে, এটা হবে 10, তাহলে 10/100 সেন্টিমিটারকে মিটার করার জন্য এত স্কোয়ার, প্লাস m2, m2টাও হচ্ছে 2 কেজি, ওরও দেখো ডিস্টেন্স হবে 10/100 তার স্কোয়ার, তাহলে এত কেজি মিটার স্কোয়ার, এই হয়ে গেল জড়তা ভ্রামক। তাহলে এটা কত হলো, 10কে 100 দিয়ে ভাগ করলে এটা 1/10, তার মানে এটা হলো 2/100 প্লাস 2/100 কেজি মিটার স্কোয়ার, তার মানে এটা হয়ে গেল 4/100 কেজি মিটার স্কোয়ার, তার মানে 0.04 কেজি মিটার স্কোয়ার। তাহলে আমরা জড়তা ভ্রামক পেয়ে গেলাম 0.04 কেজি মিটার স্কোয়ার। ঠিক আছে, এবার দেখো আমি অঙ্কটাকে জাস্ট একটু বদলে দিচ্ছি। কিভাবে বদলাচ্ছি, আমি অ্যাক্সিস অফ রোটেশনটা নিয়েছিলাম এই মাঝখান দিয়ে, সেটা যদি না নিয়ে আমরা যদি একটা প্রান্ত দিয়ে অ্যাক্সিস অফ রোটেশনটাকে নিই, ধরো আমরা এবার রোটেশনটাকে বদলে দিলাম, অ্যাক্সিস অফ রোটেশনটা করে দিলাম x2y2, তাহলে এইবার দেখো x2y2 অ্যাক্সিস সাপেক্ষে এর জড়তা ভ্রামক কত হবে। এবার আমি দেখছি কোন অ্যাক্সিস সাপেক্ষে, x2y2, এই অ্যাক্সিসের রেসপেক্টে জড়তা ভ্রামক দেখব। তাহলে দেখো তো কী হবে, এই যে ফর্মুলা m1r1² একই ফর্মুলা প্রযোজ্য হবে। এখানে দেখো m1 মানে হলো 2, কিন্তু বলো এই অ্যাক্সিস অফ রোটেশন থেকে এই মাসের ডিস্টেন্স কত, এই মাস তো ওই অ্যাক্সিস অফ রোটেশনের ওপরেই বসে আছে, তাহলে ওর তো কোনো ক্যালকুলেশনই হবে না, তাহলে এটা 0 হয়ে গেল। প্লাস এই মাসটা হচ্ছে 2, এবার এখান থেকে ডিস্টেন্সটা কত, এখান থেকে এই ডিস্টেন্সটা দেখো 20, তাহলে 20/100 তার স্কোয়ার, তাহলে এত কেজি মিটার স্কোয়ার, তাহলে এটা কত হয়ে গেল, এটা তো 0 হয়ে গেল। এটা কত হচ্ছে 2 × 20/100 মানে হচ্ছে 1/5, তাহলে 1/25, তার মানে 2/25 কেজি মিটার স্কোয়ার, তাই তো। তাহলে এটা কত হবে 25, আমি যদি 4 দিয়ে গুণ করি তাহলে উপরে 8, নিচে হলো 100, তার মানে দেখো 0.08 কেজি মিটার স্কোয়ার। তাহলে খেয়াল করো অ্যাক্সিস অফ রোটেশন যখন মাঝখান দিয়ে গেছে তখন এসছে 0.04, আর অ্যাক্সিস অফ রোটেশন যখন একটা প্রান্ত দিয়ে গেছে তখন দেখো হয়ে গেছে 0.08 কেজি মিটার স্কোয়ার। তাহলে একই সিস্টেম, জড়তা ভ্রামক কিন্তু জাস্ট অ্যাক্সিস অফ রোটেশনকে চেঞ্জ করে দেওয়ার জন্য চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে, আমি আরও একটা এক্সাম্পল নিই তোমাদের বোঝার সুবিধার জন্য। ধরো তোমাকে বলা হলো, ম্যাথমেটিক্যাল এক্সাম্পল আমি 2 নিলাম। ধরো তোমাকে বলা হলো এরকম যে তোমার একটা এরকম সমবাহু ত্রিভুজ আছে, এটা একটা সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজের এই কৌণিক বিন্দুগুলোতে তোমার হচ্ছে ধরো প্রত্যেকটা কৌণিক বিন্দুতে 1 কেজি করে মাস রাখা আছে, প্রত্যেকটা কৌণিক বিন্দুতে 1 কেজি করে মাস রাখা আছে। দিয়ে বলা হলো এই বাহুগুলোর কিন্তু কোনো মাস নেই, জাস্ট এই কোণাগুলোতে মাস আছে। বলা হলো যে যে কোনো একটা বাহুকে অক্ষ ধরে এর জড়তা ভ্রামক বের করতে হবে, যে কোনো একটা বাহুকে অক্ষ ধরে। তার মানে তোমার অ্যাক্সিস অফ রোটেশন চলে গেছে এখান দিয়ে xy, এই অ্যাক্সিসের রেসপেক্টে এই সিস্টেমটা জড়তা ভ্রামক বের করতে হবে। তাহলে কিভাবে বের করা যাবে, দেখো I/xy কত হবে, তোরা খেয়াল করে দেখো এই মাস আর এই মাস এরা দুজন কিন্তু অ্যাক্সিস অফ রোটেশনের উপরেই আছে, তাহলে এদের দুজনের কন্ট্রিবিউশন 0 হয়ে যাবে। কারণ আমরা জানি জড়তা ভ্রামক বের করতে গেলে মাস ইন্টু অ্যাক্সিস থেকে ডিস্টেন্সের স্কোয়ার গুণ করতে হবে, তাহলে অ্যাক্সিস থেকে ডিস্টেন্স তো 0, এরও 0, এরও 0, তাহলে এদের দুজনের কোনো কন্ট্রিবিউশন নেই, তাহলে জাস্ট এর একার কন্ট্রিবিউশন আছে। তাহলে কত হবে তোমরা একটুখানি দেখো, মাসটা তো 1 কেজি, এবার এর ডিস্টেন্স কত, এই অ্যাক্সিস অফ রোটেশন থেকে এর ডিস্টেন্সটা কত হবে। আচ্ছা ধরো প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য আমি ধরলাম, আচ্ছা এ নয় একটা কিছু ধরে নিই, ধরো 1 মিটারই ধরলাম, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য ধরলাম 1 মিটার করে, তাহলে কত হবে, এটা তো উচ্চতা, সমবাহু ত্রিভুজের উচ্চতা তোমরা জানো যে √3/2 × a হয়, a মানে 1, এটা হয়ে গেল √3/2 × a। তাহলে জড়তা ভ্রামকের ভ্যালু কত পেয়ে গেলাম, এত কেজি ইন্টু মিটার স্কোয়ার। তাহলে কত হবে তোমরাই দেখো, স্কোয়ার করলে এটা 3/4 কেজি মিটার স্কোয়ার, এইটা হয়ে গেল এই পুরো সিস্টেমটার জড়তা ভ্রামক। ঠিক আছে,
এইবার আমি যদি জাস্ট এই অঙ্কটাকে একটুখানি বদলে দিই, ধরো এইভাবে অ্যাক্সিসটা না দিয়ে আমি এবার বললাম এই অ্যাক্সিসটা চলে গেছে এর যে কোনো মধ্যমা বরাবর। দেখো তো এইভাবেও তো যেতে পারে অ্যাক্সিস অফ রোটেশন, এইভাবে যদি অ্যাক্সিস অফ রোটেশনটা চলে যায়। এবার যদি তোমাকে জড়তা ভ্রামক বের করতে বলে, ধরো আমি বললাম এই অক্ষটার নাম ধরো x1 y1, এই অ্যাক্সিস অফ রোটেশনের রেসপেক্টে যদি আমাকে জড়তা ভ্রামক বের করতে বলা হয় তাহলে কত হবে? দেখো কি করে করব আমরা, i x1 y1 কত হবে? খেয়াল করো এই মাসটা কিন্তু অ্যাক্সিস অফ রোটেশনের উপরে আছে, তাহলে এর কোনো কন্ট্রিবিউশন থাকলো না, কন্ট্রিবিউশন থাকবে এর আর এর। তাহলে কত হবে কন্ট্রিবিউশন তোমরা বলো? এই মাসটা ধরো 1 কেজি ইন্টু অ্যাক্সিস অফ রোটেশন থেকে এর দূরত্ব কত? তোমরা জানো মধ্যমা তো মাঝখান দিয়ে বাহুর মধ্যবিন্দু দিয়ে যাবে, তাহলে কি হবে, এটা টোটালটা যদি 1 মিটার হয় তাহলে এটা 1/2 মিটার, তাহলে 1 ইন্টু 1/2 তার স্কোয়ার প্লাস এই মাসটা কত, এই মাসটাও হচ্ছে 1, এবার এটাও তাহলে 1/2 মিটার, 1 ইন্টু 1/2 তার স্কোয়ার, তাহলে এত কেজি মিটার স্কোয়ার হয়ে গেল জড়তা ভ্রামক। তাহলে কত এটা? দেখো এটা 1/4, এটাও আসবে 1/4, 1/4 প্লাস 1/4 মানে 1/2, তাহলে হয়ে গেল 1/2 কেজি মিটার স্কোয়ার জড়তা ভ্রামক। তাহলে খেয়াল করে দেখো অ্যাক্সিস অফ রোটেশন চেঞ্জ করে দিলে কিন্তু জড়তা ভ্রামক পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমি আরও একটা এক্সাম্পল নিই, ম্যাথমেটিক্যাল এক্সাম্পল 3 নিলাম। ধরো কীরকম, ধরো নিলাম এইরকম একটা বর্গক্ষেত্র, এই বর্গক্ষেত্রের ধরে নাও যে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে তোমার 1 মিটার করে, 1 মিটার নয়, ধরো প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হলো এ, আর প্রত্যেকটা কোণাতে মনে করো তোমার এম ভরের বস্তু রাখা আছে। এবার যদি তোমাকে বলা হয় যে তুমি যে কোনো একটা বাহুকে অ্যাক্সিস ধরে এর জড়তা ভ্রামক বের করো, যে কোনো একটা বাহুকে অক্ষ ধরে, একটুখানি আগে ভেবে নিতে হবে যে যে কোনো একটা বাহুকে অক্ষ ধরে জড়তা ভ্রামক বলা মানে আসলে আমাকে কি করতে হচ্ছে। যদি আমি বোঝার সুবিধার জন্য ধরে নিই যে এইটা হলো আমার ওই বর্গক্ষেত্রটা, তাহলে আমি এই বাহুটাকে অ্যাক্সিস অফ রোটেশন ধরেছি, তার মানে আসলে এটা ঘুরছে কিভাবে, জিনিসটা ঘুরছে দেখো এইভাবে ঘুরছে। আবার আমি যদি এই মাঝখান দিয়ে অ্যাক্সিস অফ রোটেশনটাকে ধরে নিই, তাহলে সেক্ষেত্রে এই বস্তুটা কিভাবে ঘুরছে, মাঝখান দিয়ে যদি অ্যাক্সিস অফ রোটেশন চলে যায় তাহলে বস্তুটা কিন্তু ঘুরছে এইভাবে। আবার আমি এই কোণাকুনিও অ্যাক্সিস অফ রোটেশন ধরতে পারি, এই কোণাকুনি যদি অ্যাক্সিস অফ রোটেশন ধরি তাহলে এই জিনিসটা ঘুরছে কিভাবে, এই জিনিসটা ঘুরছে কিন্তু এইভাবে। ঠিক আছে, দেখো প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু জড়তা ভ্রামকের ভ্যালু আলাদা আলাদা বেরোবে। আমি যদি এইটাকে ধরো এটাকে নাম দিলাম এবি, এই অক্ষটাকে নাম দিলাম সিডি, আর এই অক্ষটাকে নাম দিলাম ইএফ, তাহলে আমি যদি এবি এই অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক বের করি, আই এবি কত হবে? খেয়াল করো এই মাস আর এই মাস, এই দুটো মাস কিন্তু অ্যাক্সিস অফ রোটেশনের উপরে আছে, তাহলে এদের কোনো কন্ট্রিবিউশন নেই, তাহলে এইটার আর এইটার কন্ট্রিবিউশন হবে, এর কন্ট্রিবিউশন কত? এম ইন্টু এই দূরত্বের স্কোয়ার হচ্ছে এ স্কোয়ার, এরও দেখো তাই হবে, এম ইন্টু এ স্কোয়ার, তাহলে দেখো হয়ে গেল 2m স্কোয়ার, তাহলে এই অ্যাক্সিসের সাপেক্ষে। এবার যদি আমি এই অ্যাক্সিস সাপেক্ষে দেখি আই সিডি, এই অ্যাক্সিস সাপেক্ষে যদি বিচার করো তাহলে দেখো কোনো মাসই কিন্তু এই অ্যাক্সিসের উপরে নেই, তাহলে কত হবে? এম ইন্টু এই ডিস্টেন্সটা কত, a/2 তার হোল স্কোয়ার হবে। খেয়াল করো এর বেলাতেও তাই হবে, এর বেলাতেও তাই হবে, এর বেলাতেও তাই হবে, তাহলে আমরা এটাকে পুরো 4 দিয়ে গুণ করে দিতে পারি, তাহলে কত হয়ে গেল বলো? m স্কোয়ার বাই 4 ইন্টু 4, তার মানে অনলি m স্কোয়ার হয়ে গেল। খেয়াল করো আলাদা হয়ে গেছে, এইটা যখন অ্যাক্সিস অফ রোটেশন ছিল 2m স্কোয়ার, এই মাঝখান দিয়ে যখন অ্যাক্সিস অফ রোটেশন চলে গেল তখন m স্কোয়ার হয়ে গেল। এইবার যদি এই কোণাকুনি অ্যাক্সিস অফ রোটেশনটা যায় তাহলে তখন দেখো আমার অ্যাক্সিস অফ রোটেশন হয়ে গেল ইএফ। এই অবস্থায় কি হবে? খেয়াল করো এর আর এর কোনো কন্ট্রিবিউশন নেই, কেন? কারণ এই দুটো মাস অ্যাক্সিস অফ রোটেশনের উপরে আছে, তাহলে এই মাস আর এই মাসের কন্ট্রিবিউশন থাকবে। এই মাসের কত? এম ইন্টু এই ডিস্টেন্সটা কত হবে? তুমি দেখো এই টোটাল কর্ণটা
এই টোটাল কোঅর্ডিনেট দৈর্ঘ্য হচ্ছে √2a, √2 ইন্টু এ, কিন্তু আমার এইটুকু দরকার, বাই 2 তার স্কোয়ার। তাহলে এই মাসের কন্ট্রিবিউশন হলো এটা। এবার এই মাসের কন্ট্রিবিউশনও তো সেম হবে, তাহলে এই পুরোটাকে যদি আমি 2 দিয়ে গুণ করি তাহলেই হয়ে যাবে। তাহলে এটা কত হচ্ছে দেখো, এম স্কোয়ার, √2 আর 2 কাটলে এখানে √2, তার স্কোয়ার করলে 2 ইন্টু 2, দেখো এটা হয়ে গেল এম স্কোয়ার। খেয়াল করো, এই অ্যাক্সিস অফ রোটেশনের জন্য জড়তা ভ্রামক যা হলো, এই অ্যাক্সিস অফ রোটেশনের জন্যও কিন্তু জড়তা ভ্রামক তাই আসলো। এটা হতেই পারে, বিভিন্ন অ্যাক্সিস অফ রোটেশনের জন্য জড়তা ভ্রামক একই রকম হয়ে যেতেই পারে, এটা কোনো ব্যাপার নয়। ঠিক আছে, এইবার আমরা জড়তা ভ্রামক সম্পর্কে তো জেনে গেলাম। জড়তা ভ্রামক জিনিসটা কেন জানলাম, এই জড়তা ভ্রামক ব্যাপারটা কি, এর গুরুত্বটা কোথায়, এই জিনিসগুলো বোঝার জন্য আমরা এবার একটা রিলেশান খুঁজব। সেই রিলেশানটা বুঝতে পারলেই তুমি জড়তা ভ্রামককে কেন এইভাবে ডিফাইন করা হলো বা জড়তা ভ্রামকের প্রয়োজনীয়তা কি তুমি নিজেই বুঝতে পারবে। তোমরা দেখো, রৈখিক গতির ক্ষেত্রে এই রকম একটা রিলেশান পেয়েছো, এফ সমান এম এ। মানে কি, মানে আমি যদি কোনো বস্তুর ওপরে বল প্রয়োগ করি, এম ভরের কোনো বস্তুর ওপরে বল প্রয়োগ করি, তাহলে তার মধ্যে এ ত্বরণ সৃষ্টি হবে, এবং ত্বরণ আর বলের মধ্যে সম্পর্কটা হচ্ছে এরকম। এখানে খেয়াল করো, এফ হচ্ছে কারণ আর এ হচ্ছে তার ফলাফল। মানে আমি বল প্রয়োগ করার ফলেই কোনো বস্তুতে কিন্তু ত্বরণ সৃষ্টি হয়। একইভাবে তুমি যদি রোটেশনাল মেকানিক্সে চলে আসো, তুমি দেখবে তোমার বলের জায়গাটায় চলে আসবে কিন্তু টর্ক। তোমরা এর আগের চ্যাপ্টারে টর্ক পড়েছো, সেখানে কি দেখেছো যে কোনো বস্তুকে ঘোরাতে গেলে, কোনো বস্তুকে লিনিয়ার গতি দিতে গেলে তার উপরে যেমন বল প্রয়োগ করতে হয়, একইভাবে কোনো বস্তুকে ঘোরাতে গেলে কিন্তু সেখানে টর্ক প্রয়োগ করা দরকার হয়। তাহলে রৈখিক গতিতে বল যে ভূমিকা পালন করে, ঘূর্ণন গতিতে কিন্তু টর্ক সেই ভূমিকা পালন করে। রৈখিক গতিতে বল প্রয়োগের ফলে রৈখিক ত্বরণ সৃষ্টি হয়, আর ঘূর্ণন গতিতে টর্ক প্রয়োগের ফলে কৌণিক ত্বরণ সৃষ্টি হয়। তাহলে এইখানে খেয়াল করো, বল আর ত্বরণ মানে কারণ আর ফলাফলের মাঝে কিন্তু একটা অন্য জিনিস চলে এসছে। তাহলে এখানেও দেখো, এই টর্ক তো এখানে কারণ, আমি টর্ক অ্যাপ্লাই করলাম বলেই তো আমার এই কৌণিক ত্বরণটা সৃষ্টি হলো, ঠিক কিনা বলো? আলফা তৈরি হওয়ার জন্য দায়িত্ব হলো টর্ক। তাহলে এখানেও ওই সিমিলার কোনো একটা জিনিস এখানে চলে আসবে। এখানে কি এসছে, এম মাস এসেছে, এবং তোমরা খেয়াল করে দেখো এই মাস কিন্তু এই ত্বরণ সৃষ্টিতে বাধা তৈরি করে। তুমি একই বল যদি দুটো আলাদা ভরের বস্তুর ওপর প্রয়োগ করো, তাহলে যার ভর বেশি তার কিন্তু ত্বরণ কম হবে, আর যার ভর কম তার কিন্তু ত্বরণটা বেশি হবে। একইভাবে খেয়াল করো, তুমি টর্ক অ্যাপ্লাই করলে কৌণিক ত্বরণ সৃষ্টি হচ্ছে, তাহলে এইখানে যে জিনিসটা আছে এর ভ্যালু, এ কি করবে, এ কিন্তু কৌণিক ত্বরণে বাধা সৃষ্টি করবে। এই ভ্যালুটা যত বেশি হবে কৌণিক ত্বরণ কিন্তু তত কমে যাবে। ঠিক আছে, এটাকে আমরা বলতে পারি সে অনেকটা কাবাব মে হাড্ডির মতো। হ্যাঁ, বল আর ত্বরণ তার মাঝখানে কাবাব মে হাড্ডির মতো চলে এসছে মাস, তেমনি টর্ক আর অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন এদের মাঝখানে কাবাব মে হাড্ডির মতো কিছু একটা জিনিস আসবে। তাহলে সেই জিনিসটা কি, এইটাই আমরা এখান থেকে খোঁজার চেষ্টা করব। তার মানে আমরা যেটা খুঁজতে চাইছি সেটা হচ্ছে টর্কের সঙ্গে কৌণিক ত্বরণের কি সম্পর্ক আছে সেইটা খুঁজবো, তাহলে মাঝখানে কি আসবে সেটা আমরা কিন্তু জেনে যাব। ঠিক আছে, তো আমরা যেটা বের করব সেটা হচ্ছে টর্ক এবং কৌণিক ত্বরণের মধ্যে সম্পর্ক, তার মানে রিলেশন বিটুইন টাও অ্যান্ড আলফা, টাও ও আলফার মধ্যে আমরা সম্পর্ক বের করব। ঠিক আছে, ধরা যাক এইটা হলো আমার অ্যাক্সিস অফ রোটেশন, এবং এখানে একটা বস্তু আলফা কৌণিক ত্বরণ নিয়ে ঘুরছে। ঠিক আছে, এই হলো অ্যাক্সিস অফ রোটেশন, একটা বস্তু এরকমভাবে ত্বরণ নিয়ে ঘুরছে, মানে স্পিড আস্তে 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 কিন্তু বেড়ে যাচ্ছে। একইভাবে এর আগে যেরকমভাবে করেছো, আমরা এই বস্তুটার মধ্যে থাকা বিভিন্ন কণাগুলোকে বিভিন্ন দূরত্বে দেখাতে পারি। ধরো M1 ভরের কণাটা আছে R1 দূরে, M2 ভরের কণাটা আছে R2 দূরে, M3 ভরের কণাটা আছে R3 দূরে। এবার দেখো, তোমাদের আমি একটা জিনিস বললাম,
এখানে যে কণাগুলো আছে প্রত্যেকটা কণার কৌণিক ত্বরণ কিন্তু আলফা হবে। শুধু কৌণিক ত্বরণ বলে নয়, আমি তোমাদের বুঝিয়েছি যে একটা রিজিড বডি যখন রোটেট করে তখন সেই রিজিড বডির মধ্যে থাকা প্রত্যেকটা কণার সমস্ত অ্যাঙ্গুলার ভেক্টরগুলো সমান হয়। তার মানে কৌণিক সরণ, কৌণিক বেগ, কৌণিক ত্বরণ এগুলো প্রত্যেকের সমান হয়। আলাদা যেটা হয় সেটা হয় রৈখিকগুলো। তাহলে প্রত্যেকের কৌণিক ত্বরণ আলফা। এবার আমি যদি রৈখিক ত্বরণ দেখি, বলো প্রথম কণাটার রৈখিক ত্বরণ m1, এই যে m1 ভরের কণা, তার যদি আমি রৈখিক ত্বরণ দেখি, তোমরা জানো a সমান হয় r ইন্টু আলফা। তাহলে প্রথম কণাটার রৈখিক ত্বরণ কী হবে? r1 আলফা। দ্বিতীয় কণাটার রৈখিক ত্বরণ কী হবে? r2 আলফা। তৃতীয় কণাটার রৈখিক ত্বরণ কী হবে? r3 আলফা, অ্যান্ড সো অন। ঠিক আছে, তুমি খেয়াল করো r1, r2, r3 এগুলো সব আলাদা আলাদা। আলফা যদিও সবার সমান, কিন্তু এইগুলো আলাদা আলাদা হওয়ার জন্য রৈখিক ত্বরণগুলো কিন্তু সকলের আলাদা আলাদা হয়ে গেল। তাহলে রৈখিক ত্বরণ যদি আলাদা আলাদা হয় তাহলে এদের প্রত্যেকের উপর যে বল ক্রিয়া করছে সেই বলগুলোও সব আলাদা আলাদা হবে। বলো প্রথম কণার উপর ক্রিয়াশীল বল কত হবে? তোমরা আর একটা ফর্মুলা জানো, F সমান হচ্ছে ma। তাহলে প্রথম কণার উপর কত বল কাজ করছে? প্রথম কণার ভর হচ্ছে m1 আর প্রথম কণার ত্বরণ হচ্ছে r1 আলফা। তাহলে প্রথম কণার উপর ক্রিয়াশীল বল হলো m1 r1 আলফা। দ্বিতীয় কণার উপর ক্রিয়াশীল বল কত হবে? m2 r2 আলফা। তৃতীয় কণার উপর ক্রিয়াশীল বল কত হবে? m3 r3 আলফা, অ্যান্ড সো অন। এরমভাবে চলতেই থাকবে। এবার দেখা যাক তো এই কণাগুলোর উপর টর্ক কতটা করে ক্রিয়া করছে। বলো প্রথম কণাটার উপর কত টর্ক ক্রিয়া করছে? তোমরা আর একটা রিলেশান জানো, টাও সমান হচ্ছে আর আলফা বা টাও সমান হচ্ছে আর ক্রস এফ। বলের ভ্রামকই তো টর্ক, আর দিয়ে ক্রস করা মানেই আমরা টর্ক পেয়ে যাব। তাহলে প্রথম কণার উপর কত টর্ক কাজ করছে বলো? প্রথম কণার উপর ক্রিয়াশীল টর্ক টাউ1 সমান হবে r1 f1। কত হবে তাহলে বলো? r1 f1 কত? m1 r1 আলফা। তাহলে দেখো তো এটা হয়ে যাচ্ছে কিনা, m1 r1 স্কোয়ার আলফা। দ্বিতীয় কণার উপর ক্রিয়াশীল টর্ক কত হবে? r2 f2। তাহলে কত হবে? m2 r2 স্কোয়ার আলফা। তৃতীয় কণার উপর ক্রিয়াশীল টর্ক কত হবে? টাউ3 মানে হচ্ছে r3 f3 সমান হচ্ছে দেখো m3 r3 স্কোয়ার আলফা। তাই না? এরকমভাবে চলতেই থাকবে। তাহলে আমি যদি সমস্ত বস্তুটার ওপর টোটাল কত টর্ক ক্রিয়া করছে সেইটা যদি হিসাব করি, দেখো তো কত পাওয়া যায়। সমগ্র বস্তুটার উপর ক্রিয়াশীল টোটাল টর্ক, সেই টোটাল টর্কটাকে আমরা যদি টাউ বলি, তাহলে এই সমস্ত টর্কগুলো টাউ1, টাউ2, টাউ3 সমস্ত টর্কগুলো আমাকে যোগ করতে হবে। তাহলে দেখো প্রথম কণার উপর ক্রিয়াশীল টর্ক m1 r1 স্কোয়ার আলফা। দ্বিতীয় কণার উপর ক্রিয়াশীল টর্ক m2 r2 স্কোয়ার আলফা। তৃতীয় কণার উপর ক্রিয়াশীল টর্ক m3 r3 স্কোয়ার আলফা। এগুলো সব পরপর যোগ করতে হবে। তুমি খেয়াল করে দেখো সবার মধ্যে আলফা কমন যাচ্ছে। কমন চলে গেলে দেখো থাকছে m1 r1 স্কোয়ার প্লাস m2 r2 স্কোয়ার প্লাস m3 r3 স্কোয়ার ডট 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 ইন্টু আলফা। তাহলে কি হয়ে গেল? একটুখানি ভেবে দেখো তো, একটু আগে কি ছিল এই জিনিসটা? এই যে জিনিসটা আমরা এইটাকে ডিফাইন করেছিলাম কিভাবে? এইটাই তো ছিল এই দৃঢ় বস্তুটার জড়তা ভ্রামক। তাহলে আমরা এই পুরো জায়গাটাকে আই লিখে দিতে পারি কিনা? আর আলফা গুণ আছে। তাহলে আমরা কি পেয়ে গেলাম? টর্ক সমান কি পেয়ে গেলাম? টর্ক সমান পেয়ে গেলাম দেখো আই ইন্টু আলফা। ঠিক আছে, আই ইন্টু আলফা। তার মানে জড়তা ভ্রামক আর কৌণিক ত্বরণ এই দুটো জিনিসকে যদি গুণ করা যায় তাহলেই কিন্তু আমরা টর্ক পেয়ে যাব। এবং খেয়াল করো, এবার তোমরা বোধহয় একটু আন্দাজ করতে পারছো যে কেন জড়তা ভ্রামককে এইভাবে ডিফাইন করা হয়েছিল। যদি জড়তা ভ্রামককে এইভাবে ডিফাইন করা না হতো তাহলে কিন্তু এই রকম সুন্দর একটা সম্পর্ক আমরা পেতাম না। এইরকম সুন্দর সম্পর্ক বলতে কি সম্পর্ক? আমরা দেখো রৈখিক গতিতে একদম সিমিলার একটা রিলেশান পেয়েছিলাম, এফ সমান এম এ। এইটা হচ্ছে রৈখিক গতিতে
বল এবং ত্বরণের মধ্যে সম্পর্ক, আর এটা হচ্ছে ঘূর্ণন গতিতে টর্ক এবং কৌণিক ত্বরণের মধ্যে সম্পর্ক। এখানে খেয়াল করো, বল আর রৈখিক ত্বরণ তাদের মাঝখানে ঢুকে পড়েছিল মাস, যে কি করছিল, যে এই বলের এফেক্টকে কমিয়ে দিচ্ছিল। এখানে কি ঘটে গেছে, এখানে দেখো টর্ক এবং কৌণিক ত্বরণের মাঝখানে ঢুকে গেছে জড়তা ভ্রামক। এ কি করছে, এ কিন্তু এই এম এর মতোই কাজ করছে। এই মাস যেরকম রৈখিক ত্বরণকে কমিয়ে দেয়, তোমরা নিশ্চয়ই এটা ফিল করতে পারো, কারণ একই বস্তুর মানে একই বল আমি যদি দুটো আলাদা ভরের বস্তুর উপরে প্রয়োগ করি, যে বস্তুটার মাস বেশি হবে তার কিন্তু অ্যাক্সিলারেশন কম হবে। তাহলে মাস কি করে, অ্যাক্সিলারেশনকে কমিয়ে দেয়। এখানেও দেখো একই রকমের রিলেশন আসছে। আমি যদি একই পরিমাণ টর্ক অনেকগুলো বস্তুর উপরে প্রয়োগ করি, তাহলে যার জড়তা ভ্রামক কম হবে তার কিন্তু আলফাটা বেশি হবে, যার জড়তা ভ্রামক বেশি হবে তার আলফাটা কম হবে। তার মানে এই জড়তা ভ্রামক কি করে, কৌণিক ত্বরণকে কমিয়ে দেয়। তাহলে এই মাস আর এই জড়তা ভ্রামক এই দুটো কিন্তু সিমিলার কোয়ান্টিটি। দেখো আমি কিন্তু সমান চিহ্ন দিইনি, আমি ইকুইভ্যালেন্ট সাইন দিয়েছি। তার মানে রৈখিক গতিবিজ্ঞানে বস্তুর ভর যে ভূমিকা পালন করে, ঘূর্ণন গতিবিজ্ঞানে বস্তুর জড়তা ভ্রামক ঠিক একই ভূমিকা পালন করে থাকে। সেই জন্য এই জড়তা ভ্রামক বা আয়কে বলা হয় ভরের ঘূর্ণন প্রতিরূপ। ঠিক আছে, আয়কে বলা হয়, আয়কে আমরা বলতে পারি ভরের ঘূর্ণন প্রতিরূপ। এর মানে কি, এর মানে হলো রৈখিক গতিবিজ্ঞানে বস্তুর ভরের যে ভূমিকা, ঘূর্ণন গতিবিজ্ঞানে জড়তা ভ্রামকের ভূমিকা একদম তাই। ঠিক আছে, তাহলে আমি আশা করি তোমাদের জড়তা ভ্রামক বোঝাতে পেরেছি। আমি জাস্ট একটা নিউমেরিক্যাল প্রবলেম নিয়ে তোমাদের এই ব্যাপারটা আরেকটুখানি ইলাবোরেট করি। জাস্ট একটা নিউমেরিক্যাল প্রবলেম। ধরো তোমাকে বলা হলো যে একটা বস্তু দেয়া আছে, তার উপরে তুমি টর্ক অ্যাপ্লাই করলে, বাইরে থেকে কথার কথা টর্ক অ্যাপ্লাই করেছো 10 নিউটন মিটার, এবং দেখলে এই টর্ক অ্যাপ্লাই করার ফলে বস্তুটার মধ্যে তোমার কৌণিক ত্বরণ আলফা যেটা তৈরি হলো সেটা মনে করো 2 রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার, এতটা ধরো কৌণিক ত্বরণ সৃষ্টি হলো। এবার তোমাকে জিজ্ঞেস করা হলো যে ওই বস্তুটার জড়তা ভ্রামক কত, আয় কত। ঠিক আছে, অত্যন্ত সোজা অঙ্ক। এই ধরনের অঙ্ক সমাধান করা কোনো কঠিন কাজ নয়। দেখো আমরা কিভাবে করতে পারি। তোমরা রিলেশন পেয়ে গেছো, টাও সমান হচ্ছে আই ইন্টু আলফা। তাহলে আই সমান কি হবে, আই সমান হবে টাও বাই আলফা। তাহলে টাও কত, এখানে টাও দেখো দেয়া আছে 10 নিউটন মিটার, আলফা দেয়া আছে 2 রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আই হবে এত কেজি ইন্টু মিটার স্কোয়ার। তার মানে দেখো এটা হয়ে গেল 5 কেজি মিটার স্কোয়ার হয়ে গেল জড়তা ভ্রামক। ঠিক আছে, অত্যন্ত সোজা প্রবলেম। ওকে, আমি এবার এই জড়তা ভ্রামকেরই আরও একটা এক্সাম্পল নেব। এই মোমেন্ট অফ ইনার্শিয়া বের করার আমি আরও একটা এক্সাম্পল নেব। তোমরা একটু আগে যে মোমেন্ট অফ ইনার্শিয়ার ফর্মুলা যেটা তোমরা লিখেছো, সেই ফর্মুলাটা হচ্ছে আই সমান সামেশন এমআর স্কোয়ার। এইখানে আমরা যেটা ধরেছি, আমরা একটা সিস্টেম অফ পার্টিকেলস নিয়েছি। মানে এখানে একটা কণা, ওখানে একটা কণা, ওখানে একটা কণা, ওখানে একটা কণা, এই পুরো সিস্টেমটা রোটেট করছে। তাহলে তার জড়তা ভ্রামক কত হবে, তার জন্য আমরা এই ফর্মুলাটার সাহায্য নিয়েছি। কিন্তু যদি এরকম হয়, তোমাকে একটা কন্টিনিউয়াস কোনো সিস্টেম দেওয়া হয়, দিয়ে বলা হয় যে তার জড়তা ভ্রামক কত হবে, কীরকম, যেমন ধরো বললাম যে এই পেনটা দেখো, এটা একটা কন্টিনিউয়াস সিস্টেম। এখানে কিন্তু হ্যাঁ এটাও অসংখ্য কণা দিয়ে তৈরি, কিন্তু এই কণাগুলোর মধ্যে কোনো ডিস্টেন্স তুমি দেখতে পাবে না। এটা একটা কন্টিনিউয়াস বডি। এর যদি জড়তা ভ্রামক বের করতে বলা হয় তোমাকে, তাহলে তুমি কি করবে, তখন তুমি কিভাবে এগোবে? তখন তো সামেশান চিহ্ন দিয়ে হবে না। তখন আমাদের কি করতে হবে, এইরকম কোনো কন্টিনিউয়াস সিস্টেমের ক্ষেত্রে তখন জড়তা ভ্রামক বের করার জন্য এই সামেশান চিহ্নটা বদলে গিয়ে হয়ে যাবে ইন্টিগ্রেশন। তাহলে সামেশানের জায়গায় আসলো ইন্টিগ্রেশন। মাস তখন আমরা তো একবারে বড় একটা মাস ধরতে পারবো না, তখন আমরা একটা ক্ষুদ্র মাস নেব ডিএম, আর ডিস্টেন্সের স্কোয়ারটা একই রকম থাকবে। এই ইন্টিগ্রেশন করে তখন আমরা তোমার হচ্ছে ওই সিস্টেমের জড়তা ভ্রামক বের করতে পারবো।
ঠিক আছে, আমি এই রকম একটা এক্সাম্পল নিচ্ছি। ধরো এই দণ্ডেরই উদাহরণটা আমি নিলাম। ধরা যাক তোমাকে বলা হলো এই দণ্ডটা এ ধরো রোটেট করছে এর প্রান্তবিন্দুগামী অক্ষ সাপেক্ষে। এই অক্ষ সাপেক্ষে ধরো তোমাকে বলা হলো অ্যাক্সিসটার নাম দিলাম আমি এবি। এই অ্যাক্সিসের রেসপেক্টে ঘুরছে, মানে কীরকম, অ্যাক্সিসটা চলে গেছে একটা সাইড দিয়ে, এরকমভাবে জিনিসটা ঘুরছে। এর তোমাকে জড়তা ভ্রামক বের করতে হবে। তো আমরা কীভাবে বের করতে পারি দেখো, আমরা কিন্তু এটা যেহেতু একটা কন্টিনিউয়াস সিস্টেম, আমরা কিন্তু এই ফর্মুলায় যাব। ঠিক আছে, তো কী করবো, এই ফর্মুলায় যেতে গেলে আমাকে এই দণ্ডের উপরে একটা ক্ষুদ্র মাস ধরে নিতে হবে ডিএম। আমি কি করলাম, এখান থেকে এক্স ডিস্টেন্স দূরে আমি একটা পাতলা স্ট্রিপ নিয়ে নিলাম, পাতলা স্ট্রিপ নিলাম, যে স্ট্রিপটার থিকনেস আমি ধরলাম ডিএক্স। ডিএক্স, এই ডিএক্স অংশটার যে মাস সেটাই হচ্ছে ডিএম। এখন আমি ডিএম এর ভ্যালু পাবো কী করে? ধরো এই পুরো দণ্ডটার আমরা ধরে নিচ্ছি যে এই দণ্ডটার ভর হচ্ছে ধরো এম, আর দণ্ডটার দৈর্ঘ্য ধরো এল, এইটা আমরা ধরে নিলাম। তাহলে আমি যদি জিজ্ঞেস করি যে এইটুকুর মাস কত হবে, ডিএমটা কত হবে, দেখি তোমরা বলতে পারো কি না, ডিএম এর ভ্যালু কত হবে, একটু ভাবো কত হবে। দেখো কিভাবে আমরা ডিএম এর ভ্যালুটা বের করতে পারি। সমস্ত দণ্ডটার দৈর্ঘ্য হচ্ছে এল, তার মাস হচ্ছে এম, তাহলে দণ্ডের একক দৈর্ঘ্যের মাস কত হবে, এম বাই এল। এখন এই যে স্ট্রিপটা নিয়েছি এর দৈর্ঘ্য তো হচ্ছে ডিএক্স, তাহলে এর মাস কত হবে, এম ইন্টু ডিএক্স বাই এল। এই মাসটাই তো ডিএম, তাহলে ডিএম এর জায়গায় আমরা লিখতে পারি কি, এম ইন্টু ডিএক্স বাই এল। ঠিক আছে, এইবার তাহলে দেখা যাক জড়তা ভ্রামক আমরা কত পাবো। ফর্মুলার দিকে তাকাও, আই সমান এই যে ফর্মুলা, ইন্টিগ্রাল ইন্টিগ্রাল ডিএম ইন্টু আর স্কোয়ার। তাহলে ডিএম এর জায়গায় কি বসে গেল, ডিএম এর জায়গায় বসে গেল এম ডিএক্স বাই এল ইন্টু আছে কত, আর স্কোয়ার। এখানে আর বলতে ওই ডিএম মাসটা এখান থেকে কত দূরে, দেখো ডিএম মাসটা এখান থেকে এক্স ডিস্টেন্স দূরে, তাহলে এটা এক্স স্কোয়ার হলো। এবার শুধু এইটুকু করলেই হবে না, আমাকে এই পুরোটা ইন্টিগ্রেট করতে হবে, দণ্ডের এ প্রান্ত থেকে শুরু করে এই প্রান্ত পর্যন্ত ইন্টিগ্রেট করতে হবে, তবেই পাওয়া যাবে। এখন বলো দণ্ডের তুমি যদি এই প্রান্তে চলে আসো তাহলে তোমার এই এক্সের ভ্যালুটা কমে গিয়ে কত হবে, 0 হবে। আর যদি তুমি ওই প্রান্তে চলে যাও তাহলে এক্সের ভ্যালুটা বেড়ে গিয়ে কত হবে, পুরো দণ্ডের দৈর্ঘ্য হচ্ছে এল, তাহলে এক্সের ভ্যালু হয়ে যাবে এল। তাহলে এইটুকুর মধ্যে আমাকে ইন্টিগ্রেট করতে হবে, তাহলেই আমি আই পেয়ে যাব। দেখো এখন এম বাই এল কনস্ট্যান্ট, এটা বাইরে চলে আসলো, তাহলে ভিতরে কি থাকলো, 0 টু এল এক্স স্কোয়ার ডিএক্স। তাহলে কত হলো দেখো, এম বাই এল এক্স স্কোয়ার ডিএক্স ইন্টিগ্রেট করলে হবে এক্স কিউব বাই 3, 0 টু এল। তাহলে এটা কত হচ্ছে দেখো, এম বাই এল এক্সের জায়গায় যদি আমরা এল বসিয়ে দিই আপার লিমিট এল কিউব বাই 3 আসবে, আর লোয়ার লিমিট তো 0, লোয়ার লিমিট তো 0, ওটা না বসালেও চলবে। তাহলে আলটিমেটলি আমরা জড়তা ভ্রামক কত পেয়ে গেলাম দেখো, 1/3 ml স্কোয়ার। ঠিক আছে, তাহলে অ্যাক্সিসটা যদি একটা প্রান্ত দিয়ে যায় তাহলে আমরা জড়তা ভ্রামক পেলাম কত, জড়তা ভ্রামক পেলাম দেখো 1/3 ml স্কোয়ার। এইটা হয়ে গেল জড়তা ভ্রামক, কখন, যখন অ্যাক্সিস অফ রোটেশনটা একটা প্রান্ত দিয়ে গেল। ঠিক আছে, এবার যদি তোমাকে একটুখানি প্রবলেমটাকে চেঞ্জ করে দেওয়া হয়, কীরকম চেঞ্জ, ধরো বলা হলো যে অ্যাক্সিস অফ রোটেশন প্রান্ত দিয়ে যাচ্ছে না, তার বদলে বলা হলো অ্যাক্সিস অফ রোটেশনটা তোমার যাচ্ছে এর মাঝখান দিয়ে, একদম মিডল দিয়ে যদি অ্যাক্সিস অফ রোটেশনটা চলে যায় তাহলে জড়তা ভ্রামক কত হবে। ধরো এইভাবে বলা হলো অ্যাক্সিস অফ রোটেশনটা আছে, তাহলে এই ক্ষেত্রে তোমাকে যদি বলা হয় জড়তা ভ্রামক বের করতে, তাহলে তুমি কি করবে। দেখো কোনো কিছুই কিন্তু চেঞ্জ হবে না, শুধু একটা জায়গা ছাড়া। কোন জায়গাটা, তোমার যখন অ্যাক্সিস অফ রোটেশনটা একটা প্রান্ত দিয়ে গিয়েছিল তুমি লিমিট বসিয়েছিলে 0 থেকে এল পর্যন্ত, কিন্তু যখন তোমার অ্যাক্সিস অফ রোটেশনটা মাঝখান দিয়ে যাচ্ছে
তখন তোমার এক্সের ভ্যালু, এই জায়গাটা এক্সের ভ্যালু 0 ধরতে হবে, তখন এই প্রান্তটা, এই প্রান্তে দেখো হয়ে যাবে এক্সের ভ্যালু -l/2, আর এই প্রান্তে চলে আসবে এক্সের ভ্যালু +l/2। তাহলে আমরা এই লিমিটটা 0 থেকে l না করে আমরা এই লিমিটটা যদি -l/2 থেকে +l/2 করে দিই, তাহলেই কিন্তু আমরা এই অ্যাক্সিসের রেসপেক্টে জড়তা ভ্রামকটা পেয়ে যাব। তাহলে কত হবে সেটা একটু দেখো। লিমিটটা শুধু আমার বদলে গিয়ে কি হয়ে যাচ্ছে, লিমিট -l/2 থেকে +l/2। এখানে ভিতরে যা আছে তাই থাকলো। কি আছে দেখো, m dx/l ইন্টু x²। এখানে আগের মতোই m/l বাইরে চলে আসলো। তাহলে ইন্টিগ্রেট করলে কত হবে দেখো, x² dx থাকবে, x² dx ইন্টিগ্রেট করলে হচ্ছে x³/3। এটা হচ্ছে -l/2, এটা হচ্ছে +l/2। তাহলে কত দেখো, m/l, x এর জায়গায় যদি l/2 বসাই তাহলে দেখো হবে l³/8, 8, আর এখানে আগে থেকে একটা 3 আছে মাইনাস। এবার x এর জায়গায় যদি -l/2 বসাই তাহলে দেখো আগের মতোই হবে -l³/8 ইন্টু 3, এটা হয়ে যাচ্ছে -l³। তাহলে কত দেখো, m/l, এইটা দেখো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, l³/24 আর l³/24, তার মানে এটা হয়ে গেল 2l³/24। তাহলে কত হলো দেখো তো, এটা হয়ে গেল, l একটা কেটে যাবে, 2 আর 24 কাটলে 12 হবে, 1/12 ml²। তাহলে খেয়াল করো, অ্যাক্সিসটা যখন মাঝখান দিয়ে চলে যাচ্ছে তখন জড়তা ভ্রামক কিন্তু হয়ে গেল 1/12 ml², আর যখন এই অ্যাক্সিসটা একটা প্রান্ত দিয়ে যাচ্ছে তখন সেটা হয়ে যাচ্ছে 1/3 ml²। তুমি খেয়াল করো, অ্যাক্সিস এখান দিয়ে গেলে কিন্তু জড়তা ভ্রামকের ভ্যালু কমে যাচ্ছে। কতটা কমে যাচ্ছে, এখান দিয়ে গেলে 1/12 ml², আর অ্যাক্সিসটা এখান দিয়ে গেলে 1/3 ml²। তার মানে দেখো 4 ভাগের 1 ভাগ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার একটুখানি ভাবো, মাঝখান দিয়ে অ্যাক্সিসটা চলে গেলে কেন জড়তা ভ্রামকের ভ্যালু কমে যাচ্ছে, এইটা তোমাকে বুঝতে হবে। কারণ মাঝখান দিয়ে যদি অ্যাক্সিস অফ রোটেশন যায় তাহলে কি হলো, অ্যাক্সিস থেকে অ্যাক্সিসের দুই দিকে সমস্ত মাসটা সমানভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে, তখন জড়তা ভ্রামকের মান কিন্তু কমে যাবে। কিন্তু একটা সাইড দিয়ে যদি যায় তাহলে খেয়াল করো যে এই শেষের দিকে যে মাসগুলো আছে তাদের ডিস্টেন্স কিন্তু অনেক বেশি হয়ে যাচ্ছে, আর ডিস্টেন্সের স্কোয়ারের সঙ্গে কিন্তু জড়তা ভ্রামকটা সমানুপাতিক। তাহলে ডিস্টেন্স যত বেশি হয়ে যাবে তত কিন্তু তোমার জড়তা ভ্রামকটা বেশি হয়ে যাবে। ঠিক আছে, তো এইগুলো তোমাকে একটু মাথায় রাখতে হবে যে অ্যাক্সিস অফ রোটেশন যত বস্তুর মাঝখান দিয়ে, বস্তুর মাঝখান মানে বস্তুর ভরকেন্দ্র, তার মানে বস্তুর ভরকেন্দ্রের মধ্যে দিয়ে যদি কোনো অ্যাক্সিস অফ রোটেশন যায় তাহলে তার জড়তা ভ্রামকের ভ্যালু হবে সব থেকে কম। এইটা মনে রাখবে, অ্যাক্সিস অফ রোটেশন যদি একেবারে সেন্টার অফ মাসের মধ্যে দিয়ে যায় তখন জড়তা ভ্রামকের মান হবে সব থেকে কম, এইটা তোমরা মাথায় রেখো। এবার ব্যাপার হচ্ছে, আমরা তো শুধু একটা এরকম সরল দণ্ডের জড়তা ভ্রামক বের করলাম, এইভাবে কি সব বস্তুরই জড়তা ভ্রামক বের করা সম্ভব? উত্তর হচ্ছে হ্যাঁ। যদি বস্তুর কোনো নির্দিষ্ট জ্যামিতিক আকার থাকে তাহলে আমরা কিন্তু সমস্ত বস্তুরই জড়তা ভ্রামক বের করতে পারবো, আমরা বের করতে পারবো, বা ম্যাথমেটিশিয়ানরা বের করে রেখে দিয়েছেন, আমরা সেই ভ্যালুগুলোকে মনে রাখলেই চলে যাবে। আমি এইরকম কয়েকটা তোমাদের এক্সাম্পল বলছি, সেটা একটুখানি তোমরা দেখে নাও। একটা এক্সাম্পল তো তোমরা অলরেডি পেয়ে গেলে, সেটা হচ্ছে সরল দণ্ড। এই সরল দণ্ডের ক্ষেত্রে যদি অ্যাক্সিস অফ রোটেশনটা একটা সাইড দিয়ে চলে যায় তখন এটা দেখলে যে এটা হলো 1/3 ml²। কিন্তু এটাই যদি সরল দণ্ডের মাঝখান দিয়ে চলে যায় অ্যাক্সিস অফ রোটেশন তখন এটা হয়ে যাচ্ছে 1/12 ml²। এবার যদি তোমার রিং নেওয়া হয়, রিং জিনিসটা কি? রিংটা হচ্ছে এই যে আমার হাতে যে আংটিটা আছে এটা হলো রিং। যদি অ্যাক্সিস অফ রোটেশন এর মাঝখান দিয়ে চলে যায় তাহলে অ্যাক্সিস অফ রোটেশনটা চলে গেছে এইভাবে, এইরকমভাবে যদি অ্যাক্সিস অফ রোটেশন যায়,
এটাকে বলা হয় ভরকেন্দ্রগামী উল্লম্ব অক্ষ, কারণ এটা কেন্দ্রটাই হচ্ছে ওর ভরকেন্দ্র, ভরকেন্দ্রগামী উল্লম্ব অক্ষ, কারণ এর তলের সঙ্গে দেখো এটা লম্বভাবে আছে। এইরকমভাবে যদি যায় অ্যাক্সিসটা, তখন এটার জড়তা ভ্রামক হয়ে যাবে mr স্কোয়ার। কিন্তু এটারই যদি অ্যাক্সিস অফ রোটেশনটা এইভাবে চলে যায়, মানে ভরকেন্দ্রের মধ্যে দিয়ে যাচ্ছে কিন্তু তোমার এটার তলের উপরে, তলের সঙ্গে লম্বভাবে নয়, এইভাবে যদি থাকে, তখন এটা হয়ে যাবে mr স্কোয়ার বাই 2। ঠিক আছে, আবার দেখো, আবার যদি এটা রিং না হয়ে এটা যদি চাকতি হয়ে যায়, রিং আর চাকতির মধ্যে পার্থক্য আছে। চাকতি মানে এই মাঝখানটা ফাঁপা নয়, তখন কিন্তু এই অ্যাক্সিসের রেসপেক্টে ভরকেন্দ্রগামী লম্ব অক্ষ সাপেক্ষে জড়তা ভ্রামকটা তখন হয়ে যাবে তোমার mr স্কোয়ার বাই 2। আর যদি এই চাকতিরই আমরা জড়তা ভ্রামক বের করি এই অ্যাক্সিসের রেসপেক্টে, মানে অ্যাক্সিসটা চলে গেছে ভরকেন্দ্রের মধ্যে দিয়েই গেছে, কিন্তু মানে এর অ্যাক্সিস অফ রোটেশনটা এর তলেই আছে, তলের সঙ্গে লম্ব নয়, এইভাবে নয়, তাহলে এক্ষেত্রে এটা হবে mr স্কোয়ার বাই 4। ঠিক আছে, আবার যদি গোলক হয়, গোলক মানে বুঝতেই পারছো, এরকম নিরেট গোলক যদি হয়, নিরেট, হ্যাঁ, নিরেট গোলক যদি হয়, নিরেট গোলক, এর যদি অ্যাক্সিস অফ রোটেশন একদম এর মাঝখান দিয়ে চলে যায়, মানে ব্যাস বরাবর অক্ষ যদি যায়, তখন জড়তা ভ্রামকটা হবে 2/5 mr স্কোয়ার। কিন্তু যদি এখান দিয়ে অ্যাক্সিসটা না গিয়ে একটা সাইড দিয়ে যায়, মানে স্পর্শক বরাবর যায়, তখন কিন্তু জড়তা ভ্রামকটা হয়ে যাবে তোমার 7/5 mr স্কোয়ার, যদি অ্যাক্সিসটা একটা স্পর্শক বরাবর যায়। আর যদি কেন্দ্রের মধ্যে দিয়ে যায়, সেটা হবে 2/5 mr স্কোয়ার। এবার এই গোলকটায় যদি নিরেট না হয়ে এই গোলকটায় যদি ফাঁপা গোলক হয়ে যায়, ধরো এই গোলক ফাঁপা, এটা হচ্ছে ফাঁপা গোলক, ফাঁপা গোলক যদি হয়ে যায়, তখন কিন্তু এই মানে মাঝখান দিয়ে যদি অ্যাক্সিসটা চলে যায়, একদম এরকম মাঝখান দিয়ে যদি অ্যাক্সিস অফ রোটেশন চলে যায়, তখন এটা হবে 2/3 mr স্কোয়ার। কিন্তু যদি অ্যাক্সিস অফ রোটেশনটা একটা স্পর্শক বরাবর একটা সাইড দিয়ে চলে যায়, তখন এটা হয়ে যাবে 5/3 mr স্কোয়ার। ঠিক আছে, তাহলে খেয়াল করো, একই বস্তুর কিন্তু জড়তা ভ্রামক এক এক রকম হবে, এক একটা ক্ষেত্রে এক এক রকম হবে। আমি আরও একটা বলি, যদি চোঙ হয়, এইরকম ধরো চোঙ, এই যদি নিজের অ্যাক্সিসের রেসপেক্টেই জড়তা ভ্রামক তুমি দেখো, এই অ্যাক্সিসের রেসপেক্টে জড়তা ভ্রামক তোমার হবে, হ্যাঁ, এটা যদি নিরেট চোঙ হয়, আমি এটাকে ধরে নিচ্ছি, এটা হচ্ছে তোমার নিরেট চোঙ। নিরেট মানে বুঝতেই পারছো, সলিড যদি চোঙ হয়ে যায়, তখন এটা হবে তোমার mr স্কোয়ার বাই 2। কিন্তু এইটাই যদি নিরেট না হয়ে, এটা নিরেট মানে ভিতরটা ফাঁপা নয়, যদি এইটাই ফাঁপা চোঙ হয়ে যায়, এটাই যদি ফাঁপা চোঙ হয়, ফাঁপা মানে এটা সলিড নয়, ভিতরটা ফাঁপা, তখন এই অ্যাক্সিস অফ রোটেশনের রেসপেক্টেই এটা তখন হয়ে যাবে mr স্কোয়ার জড়তা ভ্রামক। ঠিক আছে, তো এই রকম কিছু কিছু জড়তা ভ্রামক তোমাদের, কিছু রেগুলার ফিগারের জড়তা ভ্রামক তোমাদের মুখস্থ রাখতে হবে। তাহলে কি হবে, তোমাদের এখান থেকে এই ধরনের যে প্রশ্নগুলো দেয়, বিভিন্ন টাইপের যে অঙ্ক দেয়, সেই অঙ্কগুলোর সমাধান তোমরা খুব সহজেই করে ফেলতে পারবে। আমি জাস্ট একটা অঙ্ক নিয়ে তোমাদের আজকের মতো পড়ানোটা আমি শেষ করব। লাস্ট একটা অঙ্ক আমি তোমাদের জন্য রাখছি। ঠিক আছে, কীরকম অঙ্কটা, ধরো তোমাকে বলা হলো যে এইখানে একটা ধরো চাকতি আছে, চাকতি ফাঁপা নয় কিন্তু এরকম চাকতি, এইটা তোমার এইখানে একটা এইটা কিন্তু মানে এইরকম একটা অ্যাক্সিসের রেসপেক্টে ঘুরতে পারবে। এবার এর উপরে দড়ি জড়ানো আছে, এরকমভাবে অনেকগুলো পাকে দড়ি জড়ানো আছে, এই দড়ির শেষ প্রান্তটা এরকম নেমে এসছে, এই দড়িতে টান পড়লেই এটা কিন্তু ঘুরতে শুরু করবে, মানে এর অ্যাক্সিস অফ রোটেশন চলে গেছে এইভাবে।
ধরো তোমাকে বলা হলো যে এইখানে 10 নিউটন বল প্রয়োগ করা হলো, 10 নিউটন। এইখানে যে চাকতিটা নেওয়া হয়েছে, ধরো এই চাকতির মাস, এটা ধরো তোমাকে দেওয়া হয়েছে, ধরো কথার কথা এটা হচ্ছে 2 কেজি চাকতির মাস। এই চাকতির একটা ব্যাসার্ধ আছে, ধরো চাকতির ব্যাসার্ধটা বলা হলো ধরো 10 সেন্টিমিটার। এবার তোমার কাছে প্রশ্ন করা হলো, এই যে ফোর্সটা আমরা যখন অ্যাপ্লাই করতে শুরু করলাম, ফোর্স অ্যাপ্লাই করলে কি হবে, এটা ঘুরতে শুরু করে দেবে বাই বাই করে। তো এই যে ঘুরছে, এর ঘোরার ফলে এর কতটা কৌণিক ত্বরণ সৃষ্টি হবে এটা। এবার দেখো এ যদি ঘোরে তাহলে এই জিনিসটা আস্তে আস্তে নেমে আসবে, তার মানে কি এর একটা রৈখিক ত্বরণও সৃষ্টি হবে। রৈখিক ত্বরণটা কত সৃষ্টি হবে এটাও প্রশ্ন করা হলো। তো এই টাইপের প্রশ্নের উত্তর তোমরা কিভাবে দিতে পারবে দেখো, আমরা কিন্তু একটা ফর্মুলা শিখে গেছি কৌণিক ত্বরণ বের করার। ফর্মুলাটা হচ্ছে টাউ সমান আই ইন্টু আলফা। আমি এই ফর্মুলাতে গিয়ে কিন্তু আলফা বের করে ফেলতে পারি। কি করে দেখো, আলফা সমান হবে টাউ বাই আই। এখন প্রশ্ন হচ্ছে এই টাউটা কত হবে। টাউ মানে হচ্ছে টর্ক, টর্ক কত অ্যাপ্লাইড হচ্ছে এখানে দেখতে হবে। এখানে তো ফোর্স দেওয়া আছে 10 নিউটন। তোমরা জানো টর্ক বের করতে গেলে আর ক্রস এফ করতে হয়। এফ তো 10 নিউটন দেওয়া আছে, আর কত, আর হচ্ছে তোমাদের নিশ্চয়ই মনে আছে আমি বলেছিলাম যে ঘূর্ণন অক্ষ থেকে বলের ক্রিয়ারেখার লম্ব দূরত্ব। তো তুমি বলো তো এই বলের ক্রিয়ারেখাটাতেই সোজাসুজি চলে গেছে, এই সোজাসুজি চলে গেছে, তাহলে ঘূর্ণন কেন্দ্র থেকে এর দূরত্ব কত হবে। এই দূরত্বটা পরিষ্কারভাবে দেখো, এই যে চাকতি, এই চাকতির ব্যাসার্ধের সমান হবে। ঠিক আছে। আচ্ছা, আর একটা জিনিস আমি বলে দিই, আয়টা কত হবে। এই যে চাকতি কিভাবে ঘুরছে, এই চাকতির দেখো ভরকেন্দ্রগামী উল্লম্ব অক্ষ সাপেক্ষে ঘুরছে, তাহলে এর জড়তা ভ্রামক তোমাদের নিশ্চয়ই মনে আছে, এটা হয় হাফ এম আর স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমি এই ফর্মুলায় বসিয়েই কিন্তু অঙ্কটা সেরে ফেলতে পারবো। দেখো তো আলফা সমান তাহলে কত হলো, আর কত, এর ব্যাসার্ধ বলেছে 10 সেন্টিমিটার, তাহলে 10 বাই 100। এফ কতটা, এফ অ্যাপ্লাইড হয়েছে, এফ অ্যাপ্লাইড হয়েছে 10 নিউটন। ঠিক আছে, নিচে কত হবে, হাফ। এম কত, এই চাকতির মাস দেখো বলেছি 2 কেজি, 2, আর আছে আর স্কোয়ার। আরটা কি, আর হচ্ছে এই চাকতির ব্যাসার্ধ, ব্যাসার্ধটা হচ্ছে 10 বাই 100 তার স্কোয়ার। আমরা যদি এইটা হিসাব করি তাহলে এত রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার, এইটা হয়ে যাবে চাকতির কৌণিক ত্বরণ। দেখো তো কত হয় এটা, এটা 10 10কে 100 বাই 100, মানে উপরে 1 হয়ে গেল। আচ্ছা এই 2টা, আচ্ছা এই 2 আর এই 2 তো কেটে গেল, 10 বাই 100 তার স্কোয়ার, তাহলে কত হবে, এটা হবে 1 বাই 100, তাহলে এত রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। উপরে উঠলে দেখো 100 হচ্ছে, 100 রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এই চাকতিটার যে কৌণিক ত্বরণ সৃষ্টি হবে দ্যাট উইল বি 100 রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। এটাতেই শেষ নয়, আমাদের কিন্তু জিজ্ঞেস করা হয়েছে এর রৈখিক ত্বরণও কত হবে, এটাও তোমাকে বের করতে বলা হয়েছে। এও আমরা বের করে ফেলতে পারবো। আলফা বেরিয়ে গেছে মানে আর এ বের করা কোনো কঠিন কাজ নয়। তোমরা জানো যে এ সমান হয় আর আলফা, তাহলে আর কত, এই চাকতির ব্যাসার্ধ কত, এই চাকতির ব্যাসার্ধ হচ্ছে 10 সেন্টিমিটার, তাহলে 10 বাই 100। আর আলফা কত, আলফা পেয়েছো দেখো 100, তাহলে রৈখিক ত্বরণ হবে এত মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এখানে দেখো 100 100 কেটে গেল, এটা হয়ে গেল দেখো 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই যে চাকাটা ঘুরবে, এই চাকাটার রৈখিক ত্বরণ হবে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, আমি আজকের পড়ানো এখানেই শেষ করছি। এটা একটু জটিল চ্যাপ্টার, আশা করছি তোমাদের আমি ঠিকঠাক কনসেপশান দিতে পেরেছি। তাও তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে প্রশ্ন করবে, কমেন্ট করবে আমাকে। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করো আর তোমাদের বন্ধুদের মধ্যে এটাকে শেয়ার করে দিও।